আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, তাই অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তারা দাবি করেন, নিরপরাধ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন। অপরাধীদের গ্রেফতার করতে হবে, সে যে দলেরই হোক। সংস্কারের মধ্য দিয়ে শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা জানায় তারা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে করা মানববন্ধনে তারা এসব কথা বলেন। রাজনীতিতে ধর্মের অপব্যবহার না করা, দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমঝোতার স্মারক দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যারা ক্ষমতায় আসবে তারা আর ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটাবে না, পাশাপাশি সঠিক সংস্কার করবে। ধামরায়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। শুক্রবার রাত 12:15টার দিকে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট আওয়াজে দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী ছুটে গিয়ে সেখানে আগুন দেখতে পান। আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ অবস্থায় আসিফ ও তার স্ত্রী শান্তাকে উদ্ধার করে। তারা ওই ভাড়া বাসায় থাকতেন। ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটাতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুঠিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুঠিয়া সীমান্তে কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারির সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। রাত পোহালেই রোজা শুরু, তাই রোজার আগ মুহূর্তে বাজার সদাই সেরে নিচ্ছেন ক্রেতারা। রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অনেক পণ্যের দাম কিছুটা বেড়েছে। এ নিয়ে অস্বস্তি আছে ক্রেতাদের মাঝে। এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন আমাদের জানাবে। রোজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি ছাড়ছেন যারা ভোক্তা সাধারণ রয়েছেন, যার ফলে কিন্তু গতকালের মতন আজকেও আমরা বাজারগুলোতে ক্রেতা সাধারণের ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে ইফতার সামগ্রীর যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত ছোলা, তারপর খেজুর, চিনি থেকে শুরু করে এসব পণ্যে খুব একটি দাম বাড়েনি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। যদিও সয়াবিন তেলের যেটি সংকট সেটি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্রেতাই সয়াবিন তেল কিনতে গিয়ে কিন্তু দোকানে দোকানে ঘুরছেন। 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেটি পাওয়া যাচ্ছে না। তবে তুলনামূলক কিছু সরবরাহ করা হচ্ছে 2 লিটারের যে বোতল, সেগুলো পাওয়া যাচ্ছে, তবে সেটিও চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এর পাশাপাশি গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছি, মুরগির মাংসের দাম, ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত আজকেও বাড়তি রয়েছে। তবে সোনালী মুরগির দাম সেটি স্থিতিশীল রয়েছে। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি, সবজির ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেগুনের দাম সেটি কিন্তু বেড়ে গিয়েছে। বেগুন মানভেদে 100 থেকে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শসাও মানভেদে 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং লেবুর যেটি চাহিদা সেটি রমজান শুরুর আগেই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তারা যেমনটি বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় লেবু হালি প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং
আপনাকে যদি জানিয়ে রাখি যে রমজান আসলে কিন্তু আলুর চাহিদা বেড়ে যায়, তবে পর্যাপ্ত সরবরাহ থাকার ফলে কিন্তু এই পণ্যটির দাম এখন পর্যন্ত বাড়েনি। অর্থাৎ আগের যে দাম 25 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে সরকারের যে মনিটরিং পলিসি সেটি আরো জোরদার করার কথা বলছেন। তবে ভোক্তাদের ক্ষেত্রে কিছুটা সন্তুষ্টি পাওয়া গেছে, বিগত বছরগুলোর তুলনায় কিছু পণ্যভেদে দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তারা বলছেন যে বাজার স্থিতিশীল এটি ধরে রাখার জন্য, তবে তারা অস্বস্তি প্রকাশ করছেন যেহেতু এক সপ্তাহের ব্যবধানেই কয়েকটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মুরগির ক্ষেত্রে যদি বলি, দেশি মুরগির আমরা দেখতে পেয়েছি যে গত সপ্তাহে যেটি 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল সেটি এ সপ্তাহে এসে 1,680 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি। সব মিলে যেটি বলা যেতে পারে কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম ইতিমধ্যেই কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। সব মিলে এই ছিল আমার কাছে রমজান শুরুর আগের দিন বাজার পরিস্থিতি। আমরা জানছিলাম বাজার পরিস্থিতির খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। এ সময় মঞ্চে থাকা শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তৃতায় বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দাবি করেন স্বাধীনভাবে কাজ করতে না পারায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 10 সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর 5.5 মাস পর পদ ছাড়লেন তিনি। জাটকা রক্ষায় চাঁদপুরে পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চলে 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিমধ্যে জেলেরা নৌকা ও জাল নদী তীরবর্তী স্থানে নিয়ে এসেছে। 2 মাসের নিষেধাজ্ঞার সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। এদিকে চাঁদপুরে পদ্মা মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোনো জেলে ধরা পড়লে কমপক্ষে 1 থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দর্শক, আমরা যাচ্ছি চাঁদপুরে। এই মুহূর্তে সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম, কথা বলছি তার সাথে। শরীফুল, আগামী 2 মাস তো সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে, কি বলছেন জেলেরা? ফারজানা, ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি অবাশ্রম এলাকায় মূলত এই 2 মাসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মূলত মধ্যরাত থেকেই এই শুরু হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য অফিস কিন্তু অভিযান পরিচালনা করে আসছে। এই অমান্য করবে যারা, তাদেরকে 1 থেকে 2 বছর কিংবা 5,000 থেকে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো আমি মূলত জেলেদের সাথে জেলে পাড়া গুলোতে ঘুরে যেমনটা জেনেছি যে তাদেরকে আসলে এই যে বিজিএফ এর চাল 40 কেজি করে 4 বার দেওয়া হবে। মূলত তাদের যে চালটা দেওয়া হয় সেই চালটা বরাবরের মধ্যে তারা যে অভিযোগটা করেন যে আসলে চালের সাথে আনুষঙ্গিক আর অনেক কিছু প্রয়োজন। তাদের যদি এই চালের সাথে কিছু আর্থিক সহায়তা করা হয় তাহলে তারা উপকৃত হবেন। আরেকটা তারা অভিযোগ করেছেন যে এই সময়ে তারা 2 মাস পুরো বেকার থাকেন, এই তাদের ধার দেনা কিস্তি করে চলতে হয়। এই সময়টা যদি তাদের কিস্তি এনজিওর ঋণটা যদি বন্ধ থাকে তাহলে তারা উপকৃত হবেন। তো আসলে সব মিলিয়ে বলা চলে যে আজকে যে অভিযানের প্রথম আমি দেখাতে চাচ্ছি যে চাঁদপুরের নৌ থানার কর্মকর্তা ASM ইকবাল, তার নেতৃত্বে কিন্তু মেঘনা নদীতে ইতিমধ্যে টহল শুরু হয়েছে। ঠিক আমার সামনে দেখা যাচ্ছে যে জেলেরা জাল নৌকা তুলে নিয়েছেন, তারা এখন জাল নৌকা তুলে ব্যস্ততার সময় পার করছেন। আরেকটা বিষয় বলে রাখি, চাঁদপুরের যে সর্ববৃহৎ মাছঘাট রয়েছে বড় স্টেশন মাছঘাট, সেই মাছঘাটে 2 মাস ইলিশ বেচা কিনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবেন। তো ইলিশের প্রথম দিনে, নিষেধাজ্ঞার প্রথম দিনে এখনো পর্যন্ত কোনো জাল নৌকা আটকের আমরা কোনো সন্ধান পাই। পরবর্তীতে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা।
আমরা জানছিলাম মাছ ধরার উপর নিষেধাজ্ঞার কথা। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণে আরাকান আর্মির হাত থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কক্সবাজারে একটি অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মিয়ানমার এলাকা ধরে নিষেধাজ্ঞা মাল শীত হয়ে দিলে মাল আসবে, ওরা ওর দিকে ট্যাক্স নেয়, আবার এদিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। এটা কিভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমস্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। প্রতি আসনে লড়বেন 89 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ সহ এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের ভর্তি যুদ্ধ। সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। 11টায় পরীক্ষার হলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষার নির্ধারিত সময় বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিগত বছরগুলোর ন্যায় এবারও চট্টগ্রাম সহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর এ ইউনিটের 1215টি আসনের বিপরীতে আবেদন করেছে 1,09,081 জন শিক্ষার্থী। বেদনার রং নীল, কিন্তু জেলেপল্লীর বেদনার রং ভিন্ন। এখানে দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনদের হাহাকার চাপা পড়ে যায় উত্তাল সাগরের ভয়াল গর্জনে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায় স্বামী আর সন্তানের পথ চেয়ে। যুগ যুগ ধরে নিখোঁজ থাকলেও মেলে না মৃত্যু সনদ, কাটে না ভোগান্তি। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। 70 বৃদ্ধা মা জবেদা বেগম প্রতিদিনই একবার নদীর ঘাটে যান তিনি। বড় আশায় বুক বাঁধেন। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া নিখোঁজ ছেলে হারুন সর্দার ফিরবে বলে। 1 বছর 2 বছর নয়, 30 বছর ধরে এভাবেই তার পথপানে চেয়ে থাকা। এই যে জমি জমা নাতি নাতকে থুই গেছে, বাগবান্ডার করে দিমু, কোনো কাগজপাতি দেওয়ার কোনো সন্ধান নাই, কোনো লোকজনের বাবার কোনো কাগজপাতি নাই, কার কাছে দিমু, কি করবো, কোনো খবরই পাইনি আমি। দীর্ঘ 30 বছর ধরে নিখোঁজ থাকলেও মৃতের খাতায় নাম ওঠেনি ছেলে হারুন সর্দারের। ফলে মৃত্যু সনদ পাচ্ছেন না স্বজনরা। মৃত্যু সনদ না পেয়ে এখন নানামুখী সংকটে তারা। আমার স্বামী পঙ্গু, আমার আর শক্তি নেই যে আমি এই খালে বিলে মাছ ধরি আমি খামু, আমার কোনো আওতা নাই। হারুন সর্দারের মতোই মৃত্যু সনদ মেলেনি দীর্ঘ 18 বছর ধরে নিখোঁজ ইসমাইল ফরাজি ও তার 2 ছেলের। এতে সরকারি সকল সেবা ও সুবিধা থেকে বঞ্চিত অসহায় স্বজনরা। পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের হারিয়ে অভাব অনটন আর রোগ শোকে কাতর তারা। ওই পান্তা ভাত খাইতে গেলে কিনে লবণ হয়েও কিনতে কষ্ট হয়। সরকার যদি ইন্ডিয়া বা বার্মা যদি একটু খোঁজখবর নিত জেলখানায়, তাহলে আমার বিশ্বাস আমার স্বামী আর সন্তান বাংলাদেশে ফিরে আইতো। সরকারকে জানিয়েছি নিখোঁজ জেলেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়ে উত্থাপন করা হয়েছে। তা খুব দ্রুতই নিখোঁজ জেলেদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত আসতে চলেছে। শুধুমাত্র বরগুনার পাথরঘাটা উপজেলায় 1993 সাল থেকে আজ পর্যন্ত 188 জন জেলে নিখোঁজ রয়েছে। সমগ্র উপকূলের হিসেবে সে সংখ্যা দাঁড়াবে কয়েক হাজার। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। সৌদি আরবে রোজা শুরু হচ্ছে আজ। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়, যার মধ্যে সুদাইর এবং তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নাজমুল হোসেন শান্তরা। এবারের আসরে ভারতের বিপক্ষে 6 উইকেটের হার দিয়ে মিশন শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজে আগের আসরের সেমিফাইনালিস্টদের। গ্রুপের শেষ ম্যাচে জয় নিয়ে ঘরে ফিরতে চেয়েছিল শান্তর দল, কিন্তু পাকিস্তানের বিপক্ষে মুশফিক মাহমুদুল্লাহদের ম্যাচটি মাঠেই গড়ায়নি। বেরসিক বৃষ্টিতে খেলা হয় পরিত্যক্ত। কোনো জয় না পাওয়া বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল 1 পয়েন্ট নিয়ে। প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্যর্থতা গ্লানি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এদিকে দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। পরশু শুরু হতে যাচ্ছে ঢাকা লিগ, সেখানে অংশ নেবে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।